बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बी जिदनी इल्मा, रब्बी जिदनी इल्मा, रब्बी जिदनी इल्मा, रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আজকে ধারাবাহিক সিরিজ আকারে ক্লাস ফৌজদারি কার্যবিধি আইনের ৬ষ্ঠ অধ্যায়ের 11 নম্বর ক্লাস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পূর্বের ক্লাসগুলো অবশ্যই আপনারা পেয়েছেন। যদি পূর্বের ক্লাসগুলো পেয়ে না থাকেন অবশ্যই ফেসবুক পেজ শরীফুলস ল এবং ইউটিউব চ্যানেল শরীফুলস ল ফলো করেন, সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো আপনারা এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। আজকে ধারাবাহিক ক্লাস নাম্বার 11 ষষ্ঠ অধ্যায়ের গ অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা এবং ক্রুক। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭ ধারা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। এখানে আমরা একটা সংজ্ঞা পড়ে থাকি হুলিয়া। আসলে অ্যাকচুয়ালি এখানে মূল বিষয়বস্তু হলো পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া বলতে পারেন বা ডিক্লিয়ারেশন বলতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭(১) যখন আদালত কোনো ব্যক্তির নিকট পরোয়ানা ইস্যু করলো, গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করলো, গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করার পরে উক্ত ব্যক্তি হাজির হয় নাই, বা আদালত যদি এই ভেবে বা এই মর্মে সন্তুষ্ট হন যে ব্যক্তির প্রতি পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি আত্মগোপন করেছে বা পলাতক হয়েছে বা নিজেকে আত্মগোপন করেছে, তাহলে উক্ত আদালত এই মর্মে একটি ঘোষণা প্রকাশ করবেন যে এই 30 দিনের কম নহে এরকম একটি সময় দিয়ে ঘোষণা প্রকাশ করবেন উক্ত ব্যক্তিকে এসে হাজির হওয়ার জন্য। এটা হলো পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। তার মানে এই ব্যক্তি আছে পলাতক। পলাতক কখন? গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হওয়ার পর উক্ত ব্যক্তি পরোয়ানা বলে এসে হাজির হয় নাই। আদালত এই মর্মে ধারণা করে নিয়েছে যে এই ব্যক্তি পলাতক আছে অথবা সে নিজেকে আত্মগোপন করেছে বা সে এসে হাজির হবে না। তখন আদালত এই মর্মে একটা ঘোষণা দিবে যে আগামী 30 দিনের কম নয়, অর্থাৎ 30 দিনের বেশি সময় দিয়ে তাকে হাজির হওয়ার জন্য একটা ঘোষণা প্রকাশ করতে পারে। তো কমপক্ষে 30 দিন এই কথাটা মূল বিষয়বস্তু হচ্ছে এখানে এই সময়টা নিয়ে আমাদের এটা অনেকের ভুল ধারণা আছে। তাহলে মূল বিষয়বস্তু হলো যে 28 দিন সময় দিয়ে পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা দেওয়া যাবে না। 30 দিনের কম নেই, 30 দিনের বেশি 30 দিনের জন্য দেওয়া যাবে, 35 দিনের জন্য দেওয়া যাবে, এরকম ভাবে দেওয়া যাবে, কিন্তু 30 দিনের কম হবে না। আর এই ঘোষণাটা কে দিবে? পরোয়ানা প্রদানকারী আদালত। যদি এমসিকিউ প্রশ্ন আপনাকে করা হয় যে পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা প্রদান করবে কোন আদালত, বিভিন্ন আদালতের কথা উল্লেখ থাকবে। আপনি এখানে দিবেন যে পরোয়ানা প্রদানকারী আদালত, মানে যে আদালত তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করেছিল সেই আদালতই যদি এই গ্রেপ্তারি পরোয়ানা বলে তাকে হাজির করতে না পারে বা সে পলাতক তাকে আত্মগোপন করে, তাহলে এই ৮৭(১) ধারা মোতাবেক তার জন্য একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? যে 30 দিনের অধিক সময় দিয়ে একটা ঘোষণা দিবেন তাকে হাজির হওয়ার জন্য বা তাকে হাজির করার জন্য। এটাই হলো পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া বা ডিক্লিয়ারেশন। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭(১) দ্বারা PRB 472 বিধি। তো হুলিয়া কি? যে কোনো আসামি যদি গ্রেপ্তারি পরোয়ানা বলে বা কোনো ব্যক্তি বা যার জন্য আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হবে সেই ব্যক্তি যদি আদালতে এসে হাজির না হয়, তাহলে কমপক্ষে 30 দিনের অধিক সময় দিয়ে উক্ত ব্যক্তিকে হাজির করার জন্য আদালত যে বিজ্ঞপ্তি বা ঘোষণা প্রকাশ করবেন তাকেই বলা হয় হুলিয়া বা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। ৮৭(১) PRB 472 বিধি। তো এই ঘোষণা কে দিবে? আদালত দিবে। কোন আদালত দিবে? পরোয়ানা প্রদানকারী আদালত। কিভাবে দিবে এই সম্পর্কে আলোচনা ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭(২) ধারা হচ্ছে এই ঘোষণা যে প্রকাশ করবে বা এই ঘোষণা যে প্রচার করবে তার প্রচার এবং প্রকাশ করার পদ্ধতি। এখানে ৮৭(২) এর ক, খ, গ 3টা প্রক্রিয়ার কথা এখানে বলা আছে। যে ব্যক্তির জন্য এটা প্রদান করা হবে এই ব্যক্তি যে স্থানে বসবাস করে সেই গ্রাম অথবা শহরে তা পাঠ করে শোনাই দিতে হবে। অর্থাৎ যে ব্যক্তির জন্য এটা প্রদান করা হবে, কার জন্য? সেই পলাতক ব্যক্তির জন্য। এই ব্যক্তির যে ঠিকানা, এটা গ্রাম হতে পারে, শহর হতে পারে, সেখানে তা কি করতে হবে? পাঠ করে শোনাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭(২) হলো পদ্ধতি, আর প্রথম পদ্ধতি হলো 2 এর ক, পাঠ করে। খ হলো সেই ব্যক্তি বা এই যে ব্যক্তি পলাতক আছে সেই ব্যক্তির বসবাসকৃত স্থানে, গ্রামে হতে পারে, শহর হতে পারে, সেখানে লটকিয়ে দিতে হবে বা টানিয়ে দিতে হবে। আর গ হলো আদালত ভবনে নোটিশ বোর্ডে তা টানিয়ে
তা প্রকাশ ও প্রচার করা যেতে পারে। তো এই ঘোষণা প্রকাশের সঠিক পদ্ধতি কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা? 3টা। পাঠ করে লটকিয়ে দিয়ে আদালত ভবনে নোটিশ বোর্ডে টানিয়ে দিয়ে। এখানে এমসিকিউ আরো প্রশ্ন আসতে পারে যে ব্যক্তির প্রতি ঘোষণা প্রকাশ করা বা প্রচার করা হবে তা কোন স্থানে দিতে হবে? উক্ত ব্যক্তির গ্রামে, উক্ত ব্যক্তির শহরে, বা দুটি গ্রাম হতে পারে, শহর হতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 87(2) ক, খ এবং গ ধারা। এখন এই ঘোষণা প্রকাশ করছে কে? আদালত। তো আদালত এই মর্মে একটা লিখিত বিবৃতি প্রকাশ করবেন যে এই তারিখে একটা ঘোষণা প্রকাশ করা হয়েছে। আর আদালতের এই লিখিত বিবৃতিটাই এই ঘোষণা বা এই হুলিয়ার চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। তো হুলিয়া যে আদালত প্রকাশ করছে এটা প্রমাণ কি? বা হুলিয়া বা ঘোষণা প্রকাশের প্রমাণ কি? 87(3) কি প্রমাণ? 87(3) দ্বারা এটা যে তারিখে প্রকাশ করা হয়েছিল সেই তারিখ সম্পর্কে আদালত সুস্পষ্টভাবে একটা লিখিত বিবৃতি প্রদান করবেন। এটাই হচ্ছে হুলিয়া জারির প্রমাণ। তো সমন জারির প্রমাণ যেরকম 74, হুলিয়া জারির প্রমাণ ফৌজদারি কার্যবিধি আইনের 87(3) ধারা। আর হুলিয়া জারি করার পদ্ধতি 87(2) ক, খ, গ। আর হুলিয়া হলো কি? 87(1). হুলিয়ার বৈশিষ্ট্য কি? 30 দিনের অধিক সময় হইতে হবে, পরোয়ানা প্রদানকারী আদালত কর্তৃক হইতে হবে। এগুলো। এখন আসেন ক্রুক, পলাতক ব্যক্তির সম্পত্তি। ক্রুক আসলে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কোন স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়াকে ক্রুক বলা হয়। তো আইনের ভাষায় ক্রুকের নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেয়া নেই। যদি আমরা সংজ্ঞা পড়তে চাই তো কোনো ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা প্রদান করার পর বা কোনো ব্যক্তির বিরুদ্ধে ঘোষণা প্রদান করার পর যদি উক্ত ব্যক্তি এসে হাজির না হয় বা পলাতক তাকে আত্মগোপন করে, তাহলে আদালত, এই হুলিয়া ঘোষণাকারী আদালত যে কোনো সময় উক্ত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হেফাজতে যে নির্দেশ দেন সেই নির্দেশটা হচ্ছে কি? ক্রুক। অর্থাৎ কোন ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশ ক্রমে তা সরকারি হেফাজতে নেওয়াকে বলা হয় ক্রুক। ফৌজদারি কার্যবিধি আইনের 88, PRB 474 বিধি আপনারা নিজেদের মতো করে লিখবেন যে আদালতের নির্দেশ দিবে যে ব্যক্তি পলাতক আছে সেই ব্যক্তির বিরুদ্ধে কি নির্দেশ? সেই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতে বা সরকারি হেফাজতে নিয়ে যাওয়া হবে। এই প্রক্রিয়াটার নামই হলো ক্রুক। এখন আসেন ফৌজদারি কার্যবিধি আইনের 88(1). আমরা ইতিপূর্বে 87(1) দ্বারা পড়ে আসছি যে পরোয়ানা প্রদানকারী আদালত 30 দিনের অধিক সময় দিয়ে কোনো ব্যক্তির সম্পর্কে ঘোষণা প্রকাশ করতে পারে। তাহলে ঘোষণা বা হুলিয়া কে প্রকাশ করবে? পরোয়ানা প্রদানকারী আদালত, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত। যদি আপনার জন্য এমসিকিউ প্রশ্ন আপনার জন্য করা হয় যে ক্রুক করার ক্ষমতা কার? পুলিশ অফিসারের, বা ম্যাজিস্ট্রেটের, অথবা ঘোষণা প্রদানকারী আদালতের, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে ঘোষণা প্রদানকারী আদালতের। অর্থাৎ যে আদালত পরোয়ানা প্রদান করছিল সেই আদালত পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিল 87 ধারায়। আর যে আদালত 87 ধারায় ঘোষণা প্রকাশ করলো সেই আদালতই ফৌজদারি কার্যবিধি আইনের 88(1) ধারা মোতাবেক ক্রুকের আদেশ দিতে পারে। তাহলে ক্রুকের আদেশ দিবে ঘোষণা প্রদানকারী আদালত, আর ঘোষণা দিবে পরোয়ানা প্রদানকারী আদালত। ফৌজদারি কার্যবিধি আইনের 88(1) ধারা ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময়ই এই ঘোষিত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন 88(1) ধারা। অর্থাৎ আমি আবার বলতেছি, ফৌজদারি কার্যবিধি আইনের 88(1) ধারায় ঘোষিত বা ঘোষণা প্রকাশকারী আদালত যে ব্যক্তির বিরুদ্ধে 87 ধারায় ঘোষণা প্রকাশ করেছিল সেই আদালতই 88(1) ধারায় মোতাবেক সেই ব্যক্তির বা সেই আসামির বা সেই ঘোষিত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন 88(1). তাহলে 88(1) ধারায় কোন ধরনের সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি দুটি, সেক্ষেত্রে দুটি। তাহলে 88(1) স্থাবর সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন, অস্থাবর সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন। আর এই সংক্রান্ত পদ্ধতি, অস্থাবর সম্পত্তির পদ্ধতি 88(3) আর স্থাবর সম্পত্তির পদ্ধতি 88(4। আমরা আলোচনা করবো একটু পরে, আসতেছি সেখানে। এখন 88(1) কি ক্ষমতা? কার ক্ষমতা? ঘোষণা প্রদানকারী আদালতের ক্ষমতা। কিসের ক্ষমতা? সম্পত্তি ক্রুক করার ক্ষমতা। কোন ধরনের সম্পত্তি? স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। কোন সময়? যে কোনো সময়। কত ধারা? 88(1) ধারা। 88(2) যে আদেশের মাধ্যমে কোনো ব্যক্তি নিজ জেলা সম্পত্তি ক্রুকের আদেশ দেওয়া হয়, উক্ত ব্যক্তির যদি কোনো সম্পত্তি অন্য জেলায় থাকে তাহলে সেই একই আদেশ দ্বারা অন্য যে জেলায় সম্পত্তি থাকবে সেই জেলার ম্যাজিস্ট্রেটের সাথে পরামর্শক্রমে বা তার অনুমতি ক্রমে সেই 88(1) আদেশের মাধ্যমে অপর জেলার সম্পত্তি ক্রয় করা যাবে। তো 88(1) স্থাবর অস্থাবর সম্পত্তি, আর 88(2) হলো নিজ জেলার সম্পত্তি এবং
অন্য জেলার সম্পত্তি। কোন আদেশে? 88(1)-এর আদেশে। তাহলে কুক্ষিত সম্পত্তি যদি কোনো ব্যক্তির অন্য জেলায় থাকে সেই সম্পত্তি কি ক্রয় করা যাবে? হ্যাঁ, 88(2) ধারা মোতাবেক 88(1) আদেশ দ্বারা ক্ষমতা বলেই অন্য জেলার সম্পত্তি ক্রয় করা যাবে। এখন এই 88(1)-এ আমরা পেয়েছি দুই ধরনের সম্পত্তি, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। তো অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি হলো 88(3) দ্বারা। কিভাবে করবেন? এখানে 88(3)-এর ক, খ, ঘ, ঘ চারটা কথা বলা আছে, এই 6 ভাবে অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। 88(4)(3)-এর ক, উক্ত সম্পত্তি আটক করে, অর্থাৎ এই সম্পত্তি আটক করলেন বা আপনার হেফাজতে নিয়ে নিলেন, সেভাবে এই সম্পত্তি ক্রয় করা যাবে। রিসিভার নিয়োগ করি, রিসিভ মানে গ্রহণ আর রিসিভার মানে গ্রহিতা, অর্থাৎ একজন গ্রহিতা নিয়োগ করেও এই আদালত এই অস্থাবর সম্পত্তি ক্রয় করতে বা হেফাজতে নিতে পারবে। 88(3) উক্ত সম্পত্তি, এই সম্পত্তি অস্থাবর সম্পত্তি। আপনাকে মনে রাখতে হবে যে এই কোনো লিখিত আদেশের মাধ্যমে উক্ত সম্পত্তির কোনো ধরনের হস্তান্তর নিষিদ্ধ করে বা অন্য কারো কাছে প্রদান নিষিদ্ধ করে, অর্থাৎ এই সম্পত্তি আর কোনো ব্যক্তির কাছে প্রদান করা যাবে না। আদালত এরকম একটা লিখিত আদেশ দিয়ে দিবে। 88(3)-এর গ, আদালতের ইচ্ছা অনুযায়ী অথবা যে কোনো পদ্ধতি অবলম্বন করে। 88(3)-এর গ, অর্থাৎ 88(3)-এর টোটালটা কথা হলো অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি, প্রক্রিয়া হলো 4টা, আর এই প্রক্রিয়া অবলম্বন করবে কে? আদালত। 88(3)-এর ক হলো আটক করে, খ হলো রিসিভার বা গ্রহিতা নিয়োগ করে, গ হলো কোনো লিখিত আদেশের মাধ্যমে উক্ত সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে প্রদান নিষিদ্ধ করে, আর ঘ হলো আদালতের ইচ্ছা অনুযায়ী যে কোনো পদ্ধতি অবলম্বন করে। আদালত যে কোনো ইচ্ছা একটা পদ্ধতি অবলম্বন করে তা করতে পারেন। 88(3)-এর ক, খ, গ, ঘ। এখন আসেন স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি 4টা। প্রথমটা হলো 88(4)-এর ক হলো দখল করে, অর্থাৎ এই সম্পত্তি দখলে নিয়ে নেবে। যেহেতু স্থাবর সম্পত্তিটা তো আর আটক বা হেফাজতে নেওয়ার এরকম কোনো প্রক্রিয়া নেই, এটা দখলে নিয়ে নেবে। তারপরে হলো কি? রিসিভার, এখানে গ্রহিতা, কোনো ব্যক্তিকে, চেয়ারম্যানকে বা কোনো গ্রামের গণ্যমান্য কোনো ব্যক্তিকে বলবে যে আপনি এই সম্পত্তির আপনার হেফাজতে থাকবে, গ্রহিতা নিয়োগ করে। আর 88(4)-এর গ হলো কোনো লিখিত আদেশের মাধ্যমে উক্ত সম্পত্তি হস্তান্তর বা খাজনা প্রদান নিষিদ্ধ করে, অর্থাৎ এই সম্পত্তি নিয়ে এই ব্যক্তি আর খাজনা প্রদান করতে পারবে না বা অপর কোনো ব্যক্তির নিকট এই সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। এটা হলো 88(4)-এর গ। আর ঘ হলো এই আদালতের কোনো ইচ্ছা অনুযায়ী বা যে কোনো দুটি প্রক্রিয়ায় অবলম্বন করে, অর্থাৎ যে কোনো দুটি প্রক্রিয়া অবলম্বন বা আদালত যে কোনো প্রক্রিয়া অবলম্বন করেও এই স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। তাহলে স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রক্রিয়া কয়টা? 4টা। অস্থাবর কয়টা? 4টা। এরপর আসেন 88(5) দ্বারা। যে সম্পত্তি ক্রয় করা হলো সেই সম্পত্তি যদি কোনো ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত কোনো প্রাণী হয়, তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি বিক্রয় করার জন্য নির্দেশ দিতে পারেন এবং বিক্রয় লব্ধ অর্থ এই ম্যাজিস্ট্রেটের নির্দেশে ব্যবহৃত হবে। 88(5) দ্বারা। অর্থাৎ এই সম্পত্তি ক্ষয়শীল হলো, সম্পত্তি ক্রয় করে নিয়ে আসছেন, কোনো ক্ষয়শীল সম্পত্তি হলো, কোন পচে গেল, এরকম সম্পত্তি পচে যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের কোনো সম্পত্তি যদি হয় বা জীবন্ত কোনো প্রাণী হয়, তাহলে যে ম্যাজিস্ট্রেট ক্রয়ের আদেশ দিল সেই ম্যাজিস্ট্রেট তা কি করতে পারে? বিক্রয়ের নির্দেশ দিতে পারেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 88(5). 88(6) দ্বারা হলো যে ব্যক্তি, যে 88(3)-এর অস্থাবর সম্পত্তির জন্য আমরা রিসিভার দিয়ে আসছিলাম, বা 88(4)-এর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা রিসিভার নিয়োগ করার কথা আমরা পড়ে আসছি। তো এই রিসিভার মানে কি? গ্রহিতা। এই গ্রহিতার কি দায়িত্ব, কর্তব্য এবং ক্ষমতা? তো তার একটা ক্ষমতা দেওয়া থাকবে। সে এই ক্ষমতা কোথা থেকে প্রাপ্ত হবে? 1908 সালে দেওয়ানি কার্যবিধি আইন অনুসারে যে রিসিভারের দায়িত্ব, ক্ষমতা, কর্তব্য, সেই এই ফৌজদারি কার্যক্রম অনুযায়ী যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে সেই রিসিভার সে 1908 সালের দেওয়ানি কার্যবিধি আইনে যে রিসিভারের দায়িত্ব এবং ক্ষমতা বা কর্তব্য প্রাপ্ত হয়েছিল, সেই একই ক্ষমতা, দায়িত্ব এবং কর্তব্য প্রাপ্ত হবে। 88(6). 88(6)-এর ক, যদি কোনো নিরপরাধ ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়ে গেছে সেই সম্পত্তি আদালতে নিয়ে আসার পর অপর কোনো ব্যক্তি যদি এসে দাবি করে যে এখানে আমার সম্পত্তি আছে, তার মানে সেই ব্যক্তি নিরপরাধ, তার সম্পত্তি এখানে চলে আসছে, তাহলে এই বিষয়ে আদালত তদন্ত করবেন, তার এই বিষয়ে আদালত সম্পূর্ণ বা আংশিকভাবে বিবেচনা করবেন। অর্থাৎ নিরপরাধ ব্যক্তি সম্পত্তি যদি ক্রয় করা হয় তখনকার করণীয় 88(6)-এর ক। এখানে আরো অনেক আলোচনা করা আছে, যা ক্লাসগুলো ছোট হওয়ার কারণে পরবর্তী আলোচনাগুলো হয়তো এইভাবে দিতে পারবো না, সময় হলে পরে আর আলোচনা করবো। 88(7). 88(7) দ্বারা হলো যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে বা এই ক্রয়কৃত সম্পত্তি বা এই 88(6) দ্বারা ব্যক্তির সম্পত্তি যাই হোক না কেন, এই সম্পত্তি 6 মাসের ভিতরে বিক্রি করা যাবে না। ক্রয়কৃত সম্পত্তি 6 মাসের ভিতরে বিক্রি করা যাবে না। তবে উক্ত সম্পত্তি যদি কোনো ক্ষয়শীল প্রকৃতির সম্পত্তি হয়
বা কোনো পচনশীল প্রকৃতির কোনো সম্পত্তি হয় বা কোনো জীবন্ত কোনো প্রাণী হয়, তাহলে এই সম্পত্তি ম্যাজিস্ট্রেট বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। 88(7). তাহলে একে স্থাবর অস্থাবর সম্পত্তি যে কোনো সময় ক্রুকের নির্দেশ দিতে পারেন 88(1). 2 নিজ জেলা অপর জেলার সম্পত্তি। 3 অস্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি। 4 হলো স্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি। 5 হলো ক্ষয়শীল পচনশীল সম্পত্তি বিক্রি করা যাবে। 6 হলো রিসিভারের দায়িত্ব ক্ষমতার কর্তব্য। 6 ক হলো নিরপরাধ ব্যক্তি সম্পত্তির ক্ষেত্রে করণীয়। 7 হলো 6 মাসের ভিতর বিক্রি করা যাবে না, তবে যদি উক্ত সম্পত্তি ক্ষয়শীল পচনশীল জীবন্ত প্রাণী হয় সেই ক্ষেত্রে 6 মাসের ভিতরে বিক্রি করা যাবে। এখন এই প্রকৃত সম্পত্তি যে ব্যক্তির সম্পত্তি, সেই ব্যক্তি যদি 2 বছর সময়ের ভিতরে এসে হাজির হওয়ার পর সন্তোষজনক জবাব দিতে পারেন। কিরকম সন্তোষজনক জবাব? তাকে হাজির হতে হবে 2 বছরের ভিতরে এবং তাকে সন্তোষজনক জবাব দিতে হবে যে আমি পলাতক ছিলাম না, আমি নিজেকে আত্মগোপন করি নাই, এবং যে পরোয়ানাগুলো প্রদান করার কথা বলা হয়েছে, যে গ্রেপ্তারি পরোয়ানা বা ঘোষণা, আমি এগুলো নির্দিষ্ট সময় পাই নাই। এই মর্মে যদি আদালতকে সন্তুষ্ট প্রদান করতে পারে বা আদালতে সঠিক জবাব প্রদান করতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে তার এই সম্পত্তি ক্রুক করার জন্য যে পরিমাণ অর্থের ব্যয় হয়েছিল আননের অবাবদ, এই সম্পত্তি ব্যতীত অবশিষ্ট যে সম্পত্তি আছে এই সম্পত্তি তাকে ফেরত দিতে হবে। অর্থাৎ ক্রুক সম্পত্তি ফেরত দেওয়ার নিয়ম 89 দ্বারা। কে ফেরত দিবেন? ম্যাজিস্ট্রেট। কাকে ফেরত দিবেন? যে ব্যক্তি সে দাবি করবেন। কি দাবি করবেন? সে পলাতক ছিল না, সে নিজেকে আত্মগোপনও করে নাই, সে আদালতের যে পূর্বের আদেশগুলা ঘোষণা বা গ্রেপ্তারি পরোয়ানা এগুলো সে প্রাপ্ত হয় নাই বা পায় নাই, তাহলে এই মর্মে তার সম্পত্তি ফেরত দিবেন। কিন্তু শর্ত হলো তার যে সম্পত্তি আননের অবাবদ যে সম্পত্তি বা যে অর্থ খরচ হয়েছে তা ব্যতীত অবশিষ্ট অর্থ তাকে খরচ দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।